Shalthamni haste Vidanshabani, Wati Molni Odibation Chenka Shrang Shalo, or Shalo Raidamani Wino, National Anthem by Chenka, Odibation, Shalthamni Odibation, Choline Shrang Shal, Shangrang Shalte Fashal. Kirmashin Shake Hastewa, Watiti, Lom Manati, Kokushaka, Batane Botolni, CPM Ozama, Jitendra Chaudhuri, Congress MLA, Shudipre Bormonte, Tipramothani, MLA, Shopna de Burma, or Shalne Odibation, the Loma Bagay Jangzal, Ngmano, Katina Bagay, Hastafang, Tamatam Yapri Naharka, the Busuk Deramong Derabaika, Abaronoti, Kokshaka, Montri Rotonlal Nat, the Montri Shushanto Chaudhuri. সকালেও এই বিষয়ে একবার কথা হয়েছে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় এই আলোচনার সময়তে রাজ্যের আমাদের সেই কারণে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এগিয়ে গেছেন কিন্তু যে বিপর্যয় এই রাজ্যে অর্ধেকের বেশি এই রাজ্যের জনসংখ্যাকে প্রভাবিত করেছে এবং তার প্রভাব আরো বহুদিন থাকবে এটা মোকাবেলা করতে হবে আমাদের সকলে তাদের নিশ্চয়ই যে বিষয়েও এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে এটা মনে করি না থাকা দরকার ছিল যাই হোক আমি খুব দুটি পয়েন্ট আমার বক্তব্যকে উপস্থিত করব এটা আমাদের সকলেরই অবগত আমরা সকলেই এর মধ্যে আমাদের সাধ্য অনুসারে যথাসম্ভব আমরা ইনভলভ হয়েছি এবং ইনভলভ আছি আমরা রাজ্যের 40 লক্ষ মানুষ গত 19, 20, 20, 21 এবং 23 তারিখ অর্থাৎ প্রায় 5 দিন ধরে যে অতি বর্ষণ করাচ্ছে অতীতে এরকম হয়নি এরকম না আমার এই বাল্যকালে আমি দেখেছি যে এক শনিবারে বৃষ্টি শুরু হয়েছে একই ধরনের পরের শনিবারে থেমেছে কিন্তু তখন এই 2024 সালের যে ধরনের মানে ব্যাপকতা ভূমিধস এবং বসতি জলমগ্ন হওয়ার ক্ষতি সেগুলো হয়নি কেননা তখন যে ইকোসিস্টেম পাহাড়ে গাছ গাছালি ছিল এগুলো জল ধরে রাখতে পারত চট করে আমাদের নদী নালা এগুলি সব ডুবে যায় ভাসিয়ে নেই এটা সারা বিশ্বব্যাপী যে এখন এই যে প্রাকৃতিক ভারসাম্য নিয়ে আলোচনা হচ্ছে এটা এখন আর বিশেষজ্ঞদের আলোচনার বিষয় না এটা কমনার্সদের প্রত্যেকটা নাগরিকের যে আগামী দিন এটা নিয়ে আমাদের আরো সতর্ক হতে হবে পদক্ষেপ গ্রহণ করতে হবে এটাই এবারে এই অতিবৃষ্টির ফলে বর্ষণের ফলে যে ব্যাপকতা এটা আমাদেরকে আবার সতর্ক করতে গেল তো এখানে দেখা গেছে আবহাওয়া দপ্তর যে হিসাব দিয়েছে যে বছরে আমাদের এখানে গড়ে যে পরিমাণ বৃষ্টি হয় তার থেকে কোথাও প্রায় দ্বিগুণ সে কারণে আমাদের রাজ্যের সবকটি নদী নালা এগুলো তার বিপদ সীমার ঊর্ধ্বে সম্ভবত শুধু একটা জুড়ি নদী এটা বাদে 12টা নদীর মধ্যে 11টা নদী বিপদ সীমার ঊর্ধ্বে এই কটা দিন ধরেই সেখানে জল বয়ে গেছে এবং সরাসরি যেমন প্রায় কয়েক লক্ষ 4.5 লক্ষ মানুষকে তাদের ঘর ছাড়া বাড়ি ঘর ভাসিয়ে নিয়ে গেছে তার সাথে তাদের জীবন সম্পত্তি সবকিছু এবং তাদেরকে নানা যে আশ্রয়স্থলে আশ্রয় নিতে হয়েছে এখনো বেশ কিছু পরিবার এইভাবে আশ্রয়স্থল হিসেবে রয়েছে এবং
তার সাথে হলো ক্ষতি, ঘরবাড়ি একদম ভূমিধসের কারণে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, একেবারে এক স্থান থেকে অন্য স্থান নিয়ে যাওয়া, ভাসিয়ে নিয়ে যাওয়া এবং জলে ডোবার ফলে বিশেষ করে মাড়োয়া সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া। তার সাথে কৃষি আমাদের রাজ্যের প্রধান অর্থনীতি, যে সেক্টরের মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন জীবিকা বা তাদের আয় ইত্যাদি ব্যবস্থা হয়, এই কৃষি প্রায় 90% ধ্বংস হয়ে গেছে। এটা পুনরুদ্ধার করা আগামী দিন একটা জায়গায় টাস্ক। এবং ঘরবাড়ির পরিমাণ যেরকম ভাবে লেগেছে, বিভিন্ন সময় সরকারের রিপোর্ট বা পত্রিকায় উঠেছে, নিশ্চয়ই এই সংখ্যাটা 50,000 কম হবে না, যদি বেশিও সেখানে হতে পারে। তার সাথে হলো সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, রাস্তা ঘাট, সরকারি নানা প্রতিষ্ঠান, স্কুল, তার সাথে সেচ, পানীয় জল, বিদ্যুৎ, এটা ব্যাপকতরভাবে ধ্বংস হয়েছে। বহু জায়গায় এখনো যোগাযোগ ব্যবস্থা এখনো রেস্টোর হয়নি, বিদ্যুৎও সেরকম চালু হয়নি, কারণ ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে, তার ছিঁড়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তার চেয়ে বড় কথা হলো যে সাধারণ মানুষের যারা দিন আনে দিন খায়, তাদের রুজি রোজগারের একটা ব্যাপক সংকট এটা দেখা দিয়েছে। এগুলো নিশ্চয়ই সরকারের তরফ থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট সংগ্রহ করেছে, এগুলি সপ্তাহ তথ্য আমাদের কারো থাকা কথা না, এটা আমরা শুনতে পাবো। তারা জানাবেন নিশ্চয়ই সরকার এগুলোতে কি অ্যাসেস করেছে। এই দুর্যোগ মোকাবেলা সেখানে এবার একটা খুব ভালো জিনিস দেখা গেছে, সেটা হলো যে বিভিন্ন প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, ক্লাব, রাজনৈতিক দল, গণসংগঠন, তারাও ব্যাপকভাবে তারা নেমেছেন, যার তার শব্দ তার দিয়ে তারা নেমেছেন। এটাও এই ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে একটা বিরাট একটা আশাব্যঞ্জক দিক, যে না, যে মানুষের বিপদের সময় মানুষকে এগিয়ে আসতে হবে, মানুষের জন্য। যে কারণে এত ব্যাপকতা হওয়া সত্ত্বেও যে কিছুটা এত অসুবিধার মধ্যেও মানুষ হাসতে পারছেন, আবার উঠে দাঁড়াবার সাহস তৈরি করতে পারছেন, ইচ্ছে উঠে দাঁড়াতে। এবং সেই জায়গায় সরকারের তরফ থেকেও কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তারা চেষ্টা করেছে। এই জায়গাতে কোনো দোষ পূজা, অন্যায় পূজার কোনো ব্যাপার না, তবুও যে কোনো কাজে, ভালো কাজেই হোক বা যে কোনো কাজে যদি কোনো দুর্বলতা থাকে তা যেমন আমরা চিহ্নিত করতে পারি, আবার যে কোনো সফলতা, যেমন বললাম যে সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসছে, এটা বিরাট একটা আশাব্যঞ্জক দিক। এবং আগামী দিনেও আমাদের এই রিকনস্ট্রাকশন, এই যে স্পিরিট, এটা আমাদের সকলকেই সুবিধা প্রদান করবে, সাহস যোগাবে, শক্তি দেবে, এটা আশা করি। সেখানে একটা দুর্বলতার দিক না বললে বোধহয় মানে মানে আগামী দিনের জন্য এটা যে বৃষ্টির পরিমাণ প্রায় ডাবল হয়ে গেল গতবারের তুলনায়। এই কোথাও কোথাও মোর দেন এই 307 mm মোর করে, বিলোনিয়াতে 324 mm। কিন্তু এরকম ব্যাপক বৃষ্টি হবে, নদী নালা সমস্ত এই কুল ছাপিয়ে যাবে, কৃষি নষ্ট হবে, কিন্তু রক্ষা করা যাবে না। কিন্তু বাড়ি ঘর বা বাড়ি ঘরের যে সমস্ত সম্পত্তি বা কিছু লোক এই বন্যা জলে ভেসে গেছে, আগাম তাদেরকে সতর্ক করে উঠিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আবহাওয়া দপ্তর যে ধরনের সতর্কীকরণ করা দরকার ছিল, সাধারণ বৃষ্টি হবে এরকম ঘোষণা ছাড়া এর থেকে বেশি হয়, এটা আমাদের আগামী দিন দেখা দরকার। যে না, এই দপ্তর যদি কোথাও দুর্বলতা থাকে
এটাকে আগামী দিন যাতে এরকম না হয় এবং তার সাথে আমরা দেখেছি এরকম ঘটনা হলে বা ঘটনাকে আজ করে প্রশাসনের তরফ থেকে কিছু প্রস্তুতি অ্যাডভান্স নেওয়া হয়। এই কারণে ডিআরএফ হয়েছে, এসডিআরএফ হয়েছে। তারপর কিন্তু যে প্রত্যেক জেলাতে জেলা শাসকের নেতৃত্বে কিছু নাগরিককে এরকম ক্ষেত্রে কিভাবে মোকাবেলা করবে তাৎক্ষণিক তারা ভূমিকা নেবে, কিছু ট্রেনিং ইত্যাদি নিয়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এবং তার সাথে কিছু উপকরণ যেমন নৌকা বা শুকনা খাবার উদ্ধার করে নিয়ে আসলে এটা দেখা গেছে যে বিশেষ করে যে দুটা জেলা সাংঘাতিকভাবে এবার ক্ষতিগ্রস্ত হয়েছে, গোমতী জেলা, দক্ষিণ জেলা, যে এই সংস্থাগুলি সেরকম ভাবে তৈরি না, তৈরি করে কতগুলি কন্ট্রোল রুম করেছে, কিছু নাম্বার দেওয়া হয়েছে, সেখানে ফোন করলেও সেই ফোনকে উঠায় না। এই সমস্ত কাজে যারা নেতৃত্ব দেন, কোঅর্ডিনেট করবেন, জেলা শাসকের অফিস বা মহকুমা শাসকের অফিস, তারা সেগুলো প্রস্তুত নেয়। এটা কাউকে দোষারোপ করার প্রশ্ন করছি না, কিন্তু ফর দ্য ফিউচার এরকম ল্যাপসেস যাতে না হয়, যাতে সেই কারণে আমাদের ক্ষতির পরিমাণ, এই যে ডিজাস্টার আরো বেশি ডিস্ট্রেস না আনতে পারে, সেজন্য এই বন্যা আমাদের এটা এত সতর্ক করে গেল, দেখিয়ে গেল যাতে আমরা এর থেকে আগামী দিন আরো ভালো প্রস্তুতি নিতে পারি। বন্যায় যেমন সমতল জায়গাতে বা নিচু জায়গাতে কৃষির ক্ষতি করেছে, বাড়ি ঘরের ক্ষতি করেছে, দোকানপাট বাজার এগুলো নষ্ট করেছে, প্রায় সমপরিমাণ পাহাড়ি এলাকাতে ত্রিপুরাজ্যের যে পাহাড়ের যে মাটি, এটা এখনো ঠিক সেরকম ভাবে মানে তার ফরমেশন এখনো অতীতেও বৃষ্টি হয়েছে, কিন্তু সেরকম ভাবে ধস নামতে, ল্যান্ডস্লাইড হতে আমরা দেখেছি। এরকম অন্য কারণও হতে পারে আমাদের যে ভেজিটেশন ইকোসিস্টেমের মধ্যে জীবন জীবিকার নানা ধরনের এক্সপানশনের জন্য নতুন প্ল্যান্টেশন আমরা এনেছি। যেমন এক সময়তে আমাদের দেশি যে সমস্ত গাছ গাছালি, সেই জায়গাতে অর্থনৈতিক প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে আমরা এক্সোটিক যেমন রাবার করেছি ব্যাপকভাবে। তো দেখা গেছে এই যে এই ভূমিধসের ফলে বা বন্যার ফলে যে যখন পরিচিত মন্ত্রী বলছিলেন মৃত্যু 33 হয়েছে, আমার মনে হয় 33-এর মধ্যে প্রায় 21-22 জনই হবে আউট অফ ল্যান্ডস্লাইড, অর্থাৎ মোর দেন হাফ। কিভাবে? টিলার নিচে বাড়ি বানিয়েছে, গোটা টিলা এই বাড়ির উপর ভেঙে পড়েছে। সাতিবাজার মহকুমাতে পশ্চিমী দুবাজার পাড়া, যেখানে 7 জনের মৃত্যু হয়েছে, 2টি পরিবার, নিশ্চয়ই সেখানকার মাননীয় বিধায়ক তিনি গেছেন, আরো অন্যান্যরাও গেছেন, দেখেছেন যে জায়গায় যে বাড়িটা এই ভূমিধসের কারণে সম্পূর্ণভাবে নোংরার ভিতরে ডুবে গেছে, অর্থাৎ তার উপর মাটি পড়েছে, 7 জন শুধু মানে হিউম্যান লাইফ না, হিউম্যান বিং না, সেখানে গরু, আরো অন্যান্য লাইভস্টক, এটা একই সাথে বিউরিট হয়েছে। কিন্তু যে টিলা থেকে মাটি এসেছে এটা অনেক দূরে, যে সেখান থেকে মাটি এসে ওই বাড়িটাকে ধসিয়ে নিয়ে গিয়ে নোংরা ফেলে দেবে, এটা কল্পনা করা যায়। কারণটা কি? যে আমাদের লাইফ প্র্যাকটিসের যে পরিবর্তন এসেছে গত এই 15-20 বছরে বা 20-30 বছরে, যে রাবার প্ল্যান্টেশন ইত্যাদি, এটা আমাদের মাটিগুলোকে ধরে রাখতে পারছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখেন ল্যান্ডস্লাইড। আরেকটা এরকম ধুলাইবাড়ি কনস্টিটুয়েন্সির মধ্যে কাইয়ারামপাড়া, একজন পুরুষ সেখানে এখনো এই ভূমিধসে মাটি চাপা পড়ে আছে, তাকে উদ্ধার করা
এতে শুধু যে হিউম্যান লাইফ লস না, ত্রিপুরাকে অর্থনীতিকে দাঁড় করানোর ক্ষেত্রে রাবার প্ল্যান্টেশন একটা বিরাট ভূমিকা নিয়েছে। আবার এবারে এই ভূমিধস এবং অতিবর্ষণে এটা এক ধরনের বিলেনেরও ভূমিকা নিয়েছে। ফর দ্য ফিউচার হাউ সাইন্টিফিক্যালি উই ক্যান ম্যানেজ, এটা আমাদের দেখা দরকার। অথবা আগামী দিন যে এরকম আরো বহু বাড়ি ঘর জীবন সম্পত্তি হানি হতে পারে, এটাও আমাদের এবার এই শিক্ষা দিয়ে গেছে। অপারেশন যেগুলো হয়েছে বা হচ্ছে, আমি সেই ক্ষেত্রে আমার বক্তব্যকে আর একটু লম্বা না করে আমি সুনির্দিষ্টভাবে কয়েকটা প্রস্তাব এই হাউসে বিবেচনার জন্য, অর্থাৎ সরকারের তরফ থেকে এটা স্বাভাবিক এরকম একটা ক্যালামিটি হলে পরে আমাদের এই কত রাজ্যে কেন বহু বড় রাজ্যে হোক, উত্তরপ্রদেশে হোক বা পশ্চিমবাংলা, আসাম বা কেরালা, তাদেরকেও শুধু ইন্ডিয়ানকে যে ধরনের সাহায্য পাওয়া যায় তা দিয়ে এটা মোকাবেলা করা সম্ভব হয় না। তাকে স্পেশালি ইউনিয়ন গভর্নমেন্টকে সে সমস্ত রাজ্যের জন্য বা সে সমস্ত অঞ্চলের জন্য শুধু টাকা পয়সার দিক থেকে না, আর অন্যান্য দিক থেকে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রোগ্রাম নিয়ে সেই ভূমিকা পালন না করলে পরে সে সমস্ত রাজ্যের পক্ষে তাদের আবার স্বাবলম্বী উঠে দাঁড়ানো, অর্থনীতিকে পুনর্গঠন করা, এগুলো সম্ভব হয়ে ওঠে। তো আমি যাকে বলবো সুনির্দিষ্টভাবে কয়েকটা প্রস্তাব দিতে চাই, এই হাউস বিবেচনা করুক। রাজ্য সরকারের অ্যাক্টের মধ্যে তারা যেগুলো করতে পারেন, সমস্ত কাজ করতে গিয়ে শুধু অর্থের প্রশ্ন না, অর্থের পাশাপাশি কিছু উদ্যোগ, কিছু প্রসেস এই ক্ষেত্রে এগুলো নেওয়া। যেহেতু এটা ঘটনা, মাননীয় প্রধানমন্ত্রীও ত্রিপুরা এটা নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং সারা দেশের অন্যান্য অংশের মানুষ, এবং যে কারণে এই ত্রাণ সাহায্যে আমাদের রাজ্যের বাইরেও অন্যান্য রাজ্য সরকার তারা নানাভাবে সাহায্য পাঠাচ্ছেন বা তাদের উদ্বেগ প্রকাশ করছেন, আমাদের সাথে সমব্যথিতারা হচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কয়েকটা বিষয় যাতে আমাদের হাউস থেকে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে বলতে পারি এবং রাজ্যের মধ্যেও আগামী দিন এই আমাদের ইকোনমি রেস্টোরেশন এবং যে সমস্ত ফ্যামিলিগুলো ভিকটিম হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, 100% কম্পেনসেশন তো কখনই দেওয়া যায় না, কিন্তু অ্যাটলিস্ট তারা সেরকম উঠে দাঁড়ানোর সুযোগ তারা পায় সে ব্যবস্থা করার জন্য আমি সুনির্দিষ্ট একটা প্রস্তাব দিতে চেয়েছি। সেটা হলো এ যাবৎ ত্রিপুরা রাজ্যে ঘটে যাওয়া ভয়াবহতম প্রাকৃতিক বিপর্যয়কে গুরুত্ব দিয়ে এই অতিবর্ষণ এবং ভূমিধসের ঘটনাকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করা হবে, ন্যাশনাল ডিজাস্টার। আমি দেখেছি রাজ্য সরকার তারা ঘোষণা করেছে যে হোল স্টেটকে ন্যাচারাল ক্যালামিটি এফেক্টেড এরিয়া হিসাবে। আমার মনে হয় এতে যে আমাদের সেন্ট্রাল অ্যাটেনশন ড্র করার ক্ষেত্রে বা সুবিধা পাওয়ার ক্ষেত্রে খুব বেশি হবে না। আমরা এই ডিমান্ড আমরা রাখতে পারি যে এটাকে ন্যাশনাল ডিজাস্টার, জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হোক। এই বিপর্যয়ে যে সকল ব্যক্তি মারা গেছেন তাদের নেক্সট কিনকে, অর্থাৎ তাদের পরিবারগুলোকে 4 লাখ টাকা অন্যান্য যে কোনো ইয়েতেই দেওয়া হয় এসডিআরএফ এর রেটে, ঠিক আছে, 4 লাখ বা 5 লাখ। আমি দাবি করছি যে আমাদের এই পক্ষ থেকে এটা 50 লক্ষ টাকা করে প্রত্যেক মাথা পিছু দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক। 3, প্রত্যেকটি মহকুমা ব্লক ভিত্তিক বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সমন্বয়ে এই যে ইন্ডিভিজুয়াল, এমনিতে দক্ষিণ জেলার একটা রিভিউ মিটিংয়ে থাকার সুযোগ হয়েছে, সেখানে দেখেছি পিডব্লিউডি
ওয়াটার ইস্যু, ড্রিঙ্কিং ওয়াটার, এডুকেশন, প্রায় সবাই আমার দপ্তরে এত টাকা ক্ষতি হয়েছে বলে একটা খুব কথা বলছে। এগুলো কতটুকু একেবারে স্পেসিফিক্যালি ডাউন পুটিং করে সেরকম ভাবে অ্যাসেস হয়েছে জানি না। এটা হয়তো সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার রিপেয়ারের জন্য তারা যে অ্যাসেসমেন্ট করছেন তা হতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়াল আমরা প্রত্যেককেই শুধু যার যার বিধানসভা কেন্দ্র না, তার বাইরে অনেকে গেছি। আমাদের এই হাউসের মধ্যে আমাদের অনেক মাননীয় বিধায়ক নিচে কাঁধে করে চালের গাড়ি দেখেছি। আমার ছোট ভাই মেলা সুম, এদিকে শান্তিবাজারের আমাদের তরুণ বিধায়ক খুব ইয়েতে, এরকম অনেকে গেছে। তো আমরা ছোটকে দেখেছি কিভাবে ক্ষতির পরিমাণটা, যে বহু কষ্ট করে যে একটা সংসার বা একটা পরিবার গড়ে তুলেছে, এটা এক মহামারী হয়ে গেছে। কাজেই প্রত্যেকেই যাতে সেরকম ভাবে তার প্রতি অনুসারে একটা পর্যাপ্ত ইয়ে পায়, তার জন্য যে প্রত্যেক মহকুমাতেই বা ব্লক ভিত্তিক হতে পারে কয়েকটা দপ্তর, বিশেষ করে কৃষি উদ্যান, রাজস্ব, গ্রাম উন্নয়ন পঞ্চায়েত এবং বন ইত্যাদি, তারা বাড়ি বাড়ি গিয়ে যে ফ্যামিলিগুলো কি ধরনের এফেক্টেড হয়েছে, ক্ষতি হয়েছে, এটা নিরূপণে একটা যেন টাস্ক ফোর্স হয়। তার সাথে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, রাস্তা, সেচ, বিদ্যুৎ, স্কুল ইত্যাদি সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার গুলো ব্যক্তিগতভাবে রিপোর্ট করবে না, এগুলো সমস্ত সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন। তার জন্য এরকম একটা টাস্ক ফোর্স হোক সেসব দপ্তরে, একদম সেখানে স্পেসিফিক ফিল্ডে গিয়ে সেই সার্ভে হোক, ক্ষতির পরিমাণ নির্ণয় করা হোক, এরপরে ক্ষতিপূরণ কিভাবে দেওয়া যাবে এটা পরের কথা। কিন্তু একবার ক্ষতি কি ধরনের সাহায্য প্রয়োজন এটাও ইয়ে দরকার। পরিবারের ঘর বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সকলকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে হয়তোবা গেল বছর বা তার আগের বছরেই তারা ঘর পেয়েছেন বা ঘর নির্মাণ করছেন, কিন্তু অসম্পূর্ণ, এবং এটাই আমার ভেঙে গেছে। তার সাথে তার আরো অন্যান্য ঘর ইত্যাদি এগুলো সব মাটিতে শুয়ে গেছে। কাজে শুধু তার সেই ঘরটা যেটা নির্মাণ করছে এটা সম্পূর্ণ করা না বা নতুন ঘর তৈরি করা না, শুধু একটা ইএমআই ঘর দিয়ে একটা পরিবার থাকতে পারে না, তার যে সাইজ তার আরো এরকম লাগে। তো সবটা করতে গেলে পরে আমার প্রস্তাব হলো এই সমস্ত ক্ষতিগ্রস্তদের প্রত্যেকেই নতুন একটা ঘর, তার সাথে কেউ কেউ হয়তো নতুন ঘর তৈরি করবে না, তার পুরনো ঘরটা একটু মেরামত করলে হবে, তাকে একটা ঘরের যে এখন ইউনিট কস্ট 1,30,000 না 15,000 টাকা জানি, সেই হিসাবে একটা আনটাইড অ্যামাউন্ট বাদন। আমি আনটাইড কেন বলছি, এখন যেমন এরকম পিএমআই ঘর তৈরি করতে গেলে পারে সেখানে নানা ধরনের সরকারি ফর্মালিটিস মানতে হবে। এটা পুরোনো একটা ঘর মেরামত করতে গেলে পরে কিভাবে তার ফর্মালিটিস ঠিক হবে, কিভাবে তার এই কি বলে সরকারি যে অ্যাপস আছে সে অ্যাপসের মাধ্যমে এটাকে জাস্টিফাই করবে। কারণ এই জায়গায় একটা আনটাইড অ্যামাউন্ট যাতে তার নির্মীয়মান ঘর বা পুরনো ঘর এগুলোকে মেরামত করে ঠিক সেরকম ভাবে আলাদা হতে হবে। 5, সমস্ত প্রকার কৃষি ও কৃষি সম্পর্কিত এবং রাবার চাষের জন্য ব্যাংক এবং অন্যান্য সংস্থা থেকে, এখন রাজ্যের মধ্যে বন্ধন ব্যাংক ইত্যাদি নানা চিট ব্যাংক আছে, রিজার্ভ ব্যাংকের কিছু অনুমোদন নিয়ে তার ঋণ কিনবে এবং তাদেরই ঋণের বহর প্রসার বেশি। এরকম যারা এগ্রিকালচার করেছেন, ফিশারি করেছেন, রাবার চাষ করেছেন, ক্ষুদ্র ব্যবসা করছেন, তার সাথে 3 হুইলার 4 হুইলার, আমি ট্রাক বাস কিনেছে তাদের কথা বলছি না, অটো বা এই যে পিকআপ ভ্যান
এগুলা নিয়ে বহু পরিবার তার জীবন জীবিকা নির্বাহিত হয়। এদের নষ্ট হয়েছে বা এই বন্যার জন্য এগুলো বন্ধ হয়ে আছে, চলতে পারছে না, রাস্তাঘাট নেই। এগুলো যে কৃষি ঋণের ক্ষেত্রে একটা ওয়েব করা সম্পূর্ণ, আর এরকম ক্ষুদ্র ঋণ এবং এই ট্রান্সপোর্ট ইত্যাদির জন্য যে সমস্ত করেছে, এই ক্ষেত্রে আংশিকভাবে হলেও এটা মুকুব করার চেষ্টা, এবং তাদের যে কিস্তি প্রিমিয়াম এটাকে একটু ডিলে করা, যেটা প্রত্যেক মাসে দেওয়ার কথা, এটা 3 মাস পরে বা 4 মাস পরে শুরু হোক, এবং এই সময়তে তার ইন্টারেস্ট ডাউন এটা যেন বন্ধ থাকে এই সময়টাতে, যেহেতু তার কোনো ইনকাম জেনারেশন সেই সময়তে হচ্ছে না। 6 হলো এই যে ব্যাপক ক্ষতি হয়েছে, বহু জায়গাতে জমিতে সীমানায় নষ্ট হয়ে গেছে, আয় নষ্ট হয়ে গেছে, মাটি পড়ে গেছে, বালু জমে গেছে, কারো কারো চিহ্নই। এগুলি কোন কৃষকের পক্ষে, আমাদের আজকে বড় কৃষক তো নেই, ক্ষুদ্র কৃষক তো মাঝারি কৃষক, তাদের পক্ষে এটাকে রিক্লেম করা ইম্পসিবল। তাহলে কিভাবে করা? এসডিআরএফ এর যে এই জাতীয় ক্ষেত্রে যে তাদের কম্পেনসেশনের নর্মস আছে, হেক্টরে বোধহয় 800 টাকা যেত। 1 হেক্টর জমি যাদের একেবারে সম্পূর্ণ ভেঙে গেছে, 800 টাকা কি হবে? একটা লেবার এই গ্রামে 400-500 টাকা, এটি কখনো হবে না। তাহলে সেই জায়গায় এগুলো করতে গেলে পরে এটা ব্যাপক হারে রেগায় যদি অবশ্রম দিতে পারে, এবং রেগার একটা প্রভিশন এটা আছে, এরকম ন্যাচারাল ক্যালামিটি ইত্যাদি হলে পরে জব কার্ড হোল্ডারকে আপ টু 150 অব্দি দিতে পারে। এখন ত্রিপুরার যে যারা এরকম জমি নষ্ট হয়েছে তারা ডাইরেক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, ইনডাইরেক্টলি 17 লক্ষের সাথে আরো 17 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ইনকাম ইত্যাদি বন্ধ হয়ে গেছে, বাজারে মানি সার্কুলেশন এগুলো অচল হয়েছে। তাহলে সেই জায়গায় আমাদের ব্যাপক এরকম ইনভেস্ট, রেগা ওয়ান অফ দি ভেরি ইম্পর্টেন্ট সোর্স। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই অনুরোধ করতে পারি, প্রত্যেক জব কার্ড হোল্ডারকে অ্যাটলিস্ট ফর দিস ইয়ার 200 ম্যান্ডেটস করে জব দেওয়া হোক, এবং তার যে মজুরি ওয়েজেস এটাও যেন যে বর্তমান সময়ের যেরকম রেট বাজার 600 টাকা এই হারে করে দেওয়া হোক। এতে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতি মেরামতের যেমন কাজ দেওয়া সুবিধা হবে, পুকুরের বাঁধ তৈরি করা যাবে, জলাশয়ের বাঁধ আবার ঠিক করা যাবে, তার সাথে গ্রামের রাস্তাঘাট। অন্যদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়নি সরাসরি, কিন্তু তাদের হাতে টাকা গেলে পরে সে অর্থনীতি বাজারকে চাঙ্গা হবে, অর্থনীতি দাঁড় করা হবে। 7, বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত যারা বিভিন্ন আশ্রয়স্থলে থাকতে বাধ্য হচ্ছেন এখনো, সেই সকল পরিবার সমূহকে, এবং অনেকেই আশ্রয়স্থলে যাননি, তার বাড়ি একটু দূরে, জমি একটু কাছে। গ্রামের মানুষ সাধারণত নিজের বাড়িঘরের কাছে থাকতে চান, যাননি সেখানে, আত্মীয়ের বাড়ি থেকে কোনো জায়গা থেকে কোনো রকম আশ্রয় নিয়েছেন। আমি গত পরশুদিন আমি উদয়পুরে গিয়েছিলাম, এই কাকরামল বিধানসভা কেন্দ্রে, এখানে সেখানে কাকরামলের আগে থেকেই শুরু করে অসংখ্য পরিবার রাস্তার উপর, রাস্তাটা খুঁজছে, এখানে তাবু থাকিয়ে তারা থাকছে, বাড়ি দেখাচ্ছে আমাদের বাড়ি দেখুন, আমি সমস্যা দিতে পারবো। এরকম বহু পরিবার আছে, কাজে তাদের পক্ষে আবার রোজগার ইত্যাদি করে সাবলীল হওয়া কঠিন। অন্তত আগামী 6 মাস বিনামূল্যে তাদের রেশন প্রদান করা, আর প্রায়োরিটি গ্রুপ, প্রায়োরিটি গ্রুপ যারা 7 কিলো চাল পায় ফ্রি, এটা যেন কন্টিনিউ থাকে, এবং তাদের জন্য না এটা যেন, আচ্ছা ঠিক আছে। তারপর 8, বন্যা পরবর্তী পরিস্থিতিতে জলবাহিত রোগ ও অন্যান্য পরিবেশজনিত সমস্যার মোকাবেলায় ছাত্রছাত্রী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে যুক্ত করে স্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত ব্যাপক কর্মসূচি গ্রহণ করা। কারণ এখন পোস্ট ফ্লাড সিচুয়েশনে ভেক্টর রোগ, জলবাহিত রোগ
সম্ভব হবেই যদি আমরা আত্মতুষ্টি হই যে না এই ব্যবস্থা গ্রহণ করছি এটা করছি, এটা যথেষ্ট না। এটা সবাইকে ইনভলভ করে আরো ব্যাপক এই কর্মসূচি গ্রহণ করা নয়। বন্যা ও ভূমিধসে এই বিশাল জনশূন্যতা থেকে রাজ্যের মানুষের জীবন জীবিকাকে পুনরায় সাবলীল করে তোলা এবং রাজ্যের অর্থনীতিকে দাঁড় করানোর জন্য কেন্দ্রীয় সরকারকে প্রাথমিকভাবে গত 24 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 17 লাখ পপুলেশন এতে এফেক্টেড হয়েছে এবং প্রাথমিক তার অ্যাসেসমেন্টে 15,000 crore ক্ষতি হয়েছে। এটা ইন্ডিভিজুয়াল এবং সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার সহ, এবং এটা আরো বেশি হবে। রাস্তাঘাট বসে ন্যাশনাল হাইওয়ে হয়ে যাওয়া NHRD তারা করবে, কিন্তু স্টেট হাইওয়ে রুরাল আরডির যে সমস্ত কাজ করেছে, ব্রিজ করেছে, এগুলো তো আর এই হাইওয়ে বলবে না। তবে এগুলি সবটাই, এবং আমি যে সমস্ত সাহায্যের কথা বললাম, এগুলো করতে গেলে পরে রাজ্যের হাতে আরো অনেক টাকা দরকার। কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি উত্থাপন করা অন্তত প্রাথমিকভাবে 50,000 crore ত্রিপুরা রাজ্য সরকার হাতে দেওয়া হোক, যাতে টোটাল কাজ করতে পারে। লাস্ট স্ট্যান্ড হলো যে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষ যাতে আরো কার্যকরী ও অগ্রণী ভূমিকা গ্রহণ করতে সুবিধা হয় তার জন্য সংশ্লিষ্ট আবহাওয়া সংরক্ষণ কেন্দ্র, আমি কথাটা বারবার বলছি, কারণ এবার যে এরকম হবে এর যে ওয়ার্নিং এটা ত্রিপুরা রাজ্যের মানুষ মানে সেভাবে মানে সতর্ক করা যায়নি, যে কারণে অ্যাডমিনিস্ট্রেশনও দেখা গেছে এরাও আনপ্রিপেয়ার্ড, ভেরি মাচ আনপ্রিপেয়ার্ড। তো এই ক্ষেত্রে আবহাওয়া দপ্তরের ভূমিকা খুব প্রয়োজন। সর্বোপরি আবারও বলছি যে এরকম একটা বন্যা সবাইকে একসাথে হাত ধরাধরি করে যাতে প্রত্যেক মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ তার কাছে রাহাত পৌঁছে উঠে দাঁড়াতে পারে, সেই ক্ষেত্রে সরকার আরো কন্ডিউসিভ, আরো বেশি পিপলস ইনভলভমেন্ট যাতে ইনশিওর করা যায়, সর্বক্ষেত্রে উদার মনোভাব নিয়ে তারা এগিয়ে আসুক। এটাই আমি আমার প্রস্তাব রাখলাম। আশা করি কি হবে। ধন্যবাদ। এই যে একটা হটস্পট, কোন ধরনের কোনো অ্যালার্ট নেই, মানুষ আজকে দারুণভাবে সাপোর্ট করছে বিকজ অফ দ্য careless attitude of those persons who are responsible for alarming us, the common people. I strongly demand action against those persons যারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে। এখন যা বন্যার চিত্র, এখানে সবাই আমরা যার যার বিধানসভা কেন্দ্র বিভিন্ন জায়গায় আমরা উদ্ধার কার্য, ত্রাণ কার্য, বিভিন্ন কায়দা আমরা হেল্প করছি। We join hands with the administration, the government, the NDRF, the SDRF, anyone of us, আমরা আমাদের দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করেছি। এখন প্রশ্নটা হচ্ছে, ওই সময়কার ভয়াবহতা থেকে এখন যা চিত্র, জল নেমেছে, রোদ উঠেছে, কিন্তু সমস্যা মানুষের কিন্তু আরো ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আমি মনে করি বর্তমানে প্রেজেন্ট সিচুয়েশন is far more devastating than what we witnessed on 20 and onwards. আমি এই অ্যাসপেক্টে আমি সেদিনকে আমি কথা বলেছিলাম, আজ পর্যন্ত অনেকে হয়তো বা মিসলিড হবেন না, আমার কথাটা শুনে তখন রিয়াক্টিভ করতে রিয়াক্ট করবে। আনফরচুনেটলি কেন্দ্রীয় সরকার শেষ করে এখন পর্যন্ত 1 টাকাও দেয়নি ফ্লাড রিলিফের জন্য, অতিরিক্ত 1 টাকা। আপনারা বলবেন 40 কোটি টাকা তো দিয়েছে,
এই টাকা তো আমরা অ্যাডভান্স দিই, সেটা আমাদের প্রত্যেক বছরই আমরা টাকা পেয়ে থাকি। এই বছরের টাকাটা শুধু উনি সরকার অ্যাডভান্স হিসেবে আমাদেরকে দিয়েছে। এছাড়া not a single penny from the central government. আমি সবটা কথা মাথায় রেখে আমি প্রপোজাল দিয়েছিলাম সেদিন all party like all party delegation who had met the appropriate authority, be it the Prime Minister, Home Minister, the Finance Minister, or whosoever it might be. There was another proposal by the LOP. No, we'll go later onwards. First, let an official team come and visit. ওনারা এসছেন, ওনারা গেছেন বিভিন্ন জায়গায় হয়তো গেছেন। They took stock of the situation. In the meantime, সেদিনকে মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছিলেন অল পার্টি থেকে 15,000 কোটি টাকা আনুমানিক একটা ক্ষয়ক্ষতি হয়েছে। এটা পরবর্তী সময় উনি আবার বললেন যে 15,000 কোটি টাকা 18,000 কোটি। সরকারি ও বেসরকারি ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ সম্পর্কে হচ্ছে আজকে আলোচনার বিষয়। আমি সম্পর্কে কয়েকটি কথা আমি সেদিনকেও যখন মুখ্যমন্ত্রী অল পার্টি মিটিং উনি ডেকেছিলেন, আমি প্রথমে জিজ্ঞেস করলাম যদি মন্ত্রিসভার অন্যান্য সভ্যরা যদি থাকতে ভালো হতো, যে ওয়ায়নাডে এই ভূমিধসে প্রচুর মানুষ মারা যায় এবং এটাকে কেন্দ্র করে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে আইএমডি ফোরকাস্ট সম্পর্কে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে মতানৈক্য দেখা। আমি জানতে চেয়েছিলাম যে আইএমডি আমাদের রাজ্য সরকারের কাছে কোনো বার্তা পাঠিয়েছিল, যদি না পাঠিয়ে থাকেন the fortnight of the central government with that partner, the state is to take up the matter with the separate government. আর যদি পাঠিয়ে থাকেন যে কোনো রেড হোক অরেঞ্জ হোক, যে ভারী বৃষ্টিপাত হতে পারে, আনপ্রেসিডেন্টেড রেন হতে পারে, যদি এরকম যদি কোনো বার্তা পাঠিয়ে থাকেন প্রশাসনিক, যদি আমাদের রাজ্যের প্রশাসনিক তরফ থেকে যদি কোনো গাফিলতি থেকে থাকে দয়া করে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থাপনা আছে। আজ এখন পর্যন্ত কোন নিউজ কিংবা কোনো খবরের কাগজে আমি দেখিনি কিংবা সামাজিক মাধ্যমে দেখিনি যে কোনো appropriate action has been taken against those persons who are responsible for not alerting the administration and as well as the common people. There was no announcement. সামাজিক মাধ্যমে কোনো অ্যানাউন্সমেন্ট নেই, প্রচার মাধ্যমে নেই, বিজ্ঞপ্তি নেই। এটা হলে হতো কি, এই যে 33টা প্রাণ এদের কোনো বাঁচাতে পারতো হয়তো। প্রশাসন আরো বেশি মাত্রা সজাগ থাকতে পারত। এনডিআরএফ টিম আগে থেকেই মজুদ রাখতে পারত। এসডিআরএফ টিমকে লোগো দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় পৌঁছে দিতে পারত। ওই কর্মী ক্লাব নিকট সাবিকা বিরোধী দলীয় নেতা বর্মনাম জিতেন্দ্র চৌধুরী, বর্মনাম সুধীর বর্ম, বঙ্গী কক সামানি অপহান্য আমার কক সামানি নয় ত্রিপুরা হাসতেও
saltam romboi hage oi pati amani bagi hasteni boroni belai ke birman nangoi prani lukungono sanani tangkai jotoni বিধানসভা কেন্দ্র অমহাকে নুকুঙ্গ খতম মুঙ্গাইকা আং সানা নাইনা হাউসে নাসিক নাইকে নুঙ্গ জিগ্ন जों বুকু বেকক সালাयो অরো কেও যদি রাজনৈতিক মহল নাইয়াই বুখানি মহল বাই যদি নাইখাই যে বিমানমান দংজাক বড় দংজ চুনচুবাই মানে রাজনৈতিক মহল কে বতারাই তিনি সানানি থাকাই যত জানদানি বিধানসভা কেন্দ্র কম বেশ নাইলাই দং চুবালাই দং মন্ত্রী এমএলএ আরম্ভ করে যত জানেন জায়গা নাই এমনকি এনজিও কর্মচারীরাও যে চুবাই মাছা সাত থাকি চুবাই দङ অজারাও বিরোধী দলীয় পক্ষ থেকে আন সানান জনগণ পক্ষ রং বড় বিরোধী হিনে নাই রাজনৈতিক নাসিকাও বড় সরকার দেব মকল থাং থাঙ্গে ফুলুরিনানি এইবা কর্মচারী যদি আরো লেট খাই তোমায় সামব অবরগ্ন বড় অফিসার থাং সানানি অমাহাকে যদি চুবাওই থাকানগাই যারা ক্ষয়ক্ষতিনায় বড় সবাজাবনাই সরকার তো চুবাইনে দङ কেউ সরকারনি খানিবো আন কেউ কয়ং দংনাই তবি তবি খাইনাই উসুগুরিনানি বংনি যে মানখাই সবনাই দङ ঠিকরো ইনকোয়ারি খালালে তহসিল হইতে আরম্ভ খাই আরো ভিডিও ব্লগ হইতে এসডিএম হইতে ডিএম হইতে অমহাইতে ন খাসি লাইছো বালাই দङ তিনি সারা ত্রিপুরা রাজ্য অমহাকে ত্রিলম্মানি শুধু ক্ষয়ক্ষতি নিপক সাকাইলা অর বড় ভূমিকা যে শুধু পাহাড় অঞ্চলয়া শহর বমহান সানান থাকাই সারা ত্রিপুরা রাজ্য অমহাই অবস্থা হেবা নানি থাকাই পাহাড় অঞ্চল হাপুন হাতাই গোয়া পানি মাগে লামারাও বেলাইকে হামিয়ানখা লামা হামিয়ানখা তুই মানিয়ানখা যে জায়গা পাহাড় অঞ্চল তুই কুসুগিরি নেনি জায়গাও লিয়ার মানিয়া সরকার চাইতে খানো লিয়ার মায়া নিমাদি নাই তুই কুসুগ মায়া আর পাইপলাইন লাইজা পাইপলাইন খানানি বিচার দেখা আমুক্তি জায়গা গো ভরে নিয়ে তুই হিন তমানি আজকে বেলায় অসুবিধা আপনি ভাগে তুই ভাইকে কুসুগিরি মানায় লামা ভাগে হামফ্লাই মানায় আপন সরকার বিচার তবে তবে চেষ্টা খাইতো আমি অনুরোধ তমাই দেখো আর সারানি থাকা গাই যে বড় কমি যে নুকুনি আর মাল মাতা নিন মুসুক তো কোনওয়া ব্যবহার মাল মাতা বড় যে মাল মাতা রিনেয় বা যে নক কান তলায় বাক্সা সরকারি নক মানজা বাক্সানি যিনি ইয়াকুবাই থামো আজ লুই নাই লুন নাহারে বন্ধন লুন নাহার অমহাই খালাই নাই নক লুকুম খাই তংমানি অব দেরা বরনি বাদি নাই বেলাই খতিন মানি বাদি নাই ইয়া নিজি বাই থাম পাকানি বাদি বেলাই কোঠি নিজি বাজানা আপনি বাদি সরকারের তরফ থেকে দতি দতি খাই নাই যে নক লুকুম কচক শুনায় যে নক লুকুম তার ভাবে মেয়কো তাও করি নিকে মতং তংকো অবরম বাহাই
দিখাই নকুন ব্যবস্থা পাই নাই তবিদ্যতি রহমান আবো সরকারের তরফ থেকে ইচ্ছাদতি চেষ্টা থেকে জানাই এমনি তো চেষ্টা না খাই রইল তো আবো নিশ্চয় দেব বাহাই গেই বরং জানজানি নুকুঙ্গ সেটেল খাই রহমান আবো চেষ্টা খাইনি কোন আনি অনুরোধ দংনাই তাই অবব আনি অনুরোধ দংনাই যারা বিরোধী পেনশন দংনাই বড় বড় হাইকেন সরকার সুবাতুন তাই অফিসিয়াল সুবাতুন কর্মচারী রক্ত রক্ত কোন রক্ত চাপ খান কোন কালা করে রক্ত সুবানি দং তেও ফাসকে যথম নির্ণয় কর্মচারী পক্ষ গং ফাসি পাল কম দংনাই ইজার দনানি বাজে দনানি বাজে নাই তাই আন কর্মনানি বুঝব জানজানি বিধানসভা কেন্দ্র সীমি নাইয়াবই সারা ত্রিপুরা রাজ্য যত জায়গা সুবিধা অসুবিধা কোন যত গ্রুপ গ্রুপ খাই থাকি নাই আনি বিধানসভা কেন্দ্র নাই থাকি ননি বিধানসভা মানে অমাহাকে সারা ত্রিপুরা রাজ্যনি আনাচে কোনাচে গ্রুপ গ্রুপ খাই থাকি নাই সবাই মাখাই চাও जों मियाव थांनाय साब्रमो थांनाय जों चिनि टीम थांनाय एमएलए टीम थांनाय जों साब्रमो थांनाय जुबायखा अमाहाके जों तेलो चिनि देट रखबाजा दङ मांगायाव थानाय याव अरबो तामने गन्डासराव थानाय याव करबुकबो थानाय अमाहाके जों देट रखबाया जों जत विधानसभा जत परिमानसा जों बुरिनाय अमाहाके जुदि जतन जुदि सुबा खामनाय बेलायखाय खामनाय ताई सारा बुखार जाया दंमानि जराव जों गावनि हानि थांनि बासा खाय करनो जों लगे खाय खामनि थांखाय बं बुखार जों गनाय आराम जों थांखाय जनप्रतिनिधि बंनि बुबाय जों दिनो अरब सानानि बागे जों अरब सुजुग मान अबरगनो जों यागे जुगिया अबरगनो जुदि জানজানি জাগাও ফাহামতে जों সুবিরি মা মানকাই সরকারি তরফ থেকে সুবাই মা মানকাই সুবাই নে এখানো কপাই খুবাই যদি ভাগ জানারি মা মানকাই বড় বড় জাগাতনে আমি মানে চক্কনি খালি নাম করব দনাই সুবাউতি যে মানসা সমান মানসা আনতিনি আনি বিধানসভা কেন্দ্র তিনি আনি অ্যাসেম্বলি অধিবেশন দমন সত্ত্বেও আন সাতটাও থাঙ্গিনাই আর 10টা জোড়া থাঙ্গি আমি বিধানসভা কেন্দ্র পুরি খাইয়া আর কান থাঙ্গিনাই আর থাঙ্গুরি ফেমান কবার বসায় যতন সুবাদি দিনাই তাই সরকার বা নগর কবনাই ঠিক সরকারের তরফ থেকে কাছে চলা সুবানি Pero pakai dari sukawinan orang kami ini cukup baik je malam kami kami orang orang bisa berhal kaitan dengan pembangunan itu. Jadi ini যেমন সেগুলো দেওয়া হচ্ছে না কেন গতকাল 10 কোটি টাকা রিলিজ করা হয়েছে ধীরে ধীরে সেটা পর্যায়ক্রমে সার্ভে রিপোর্টের মাধ্যমে সেগুলো প্রদান করা হবে আরেকটা প্রশ্ন শুধু কবরে গেছে যেটি পারফেক্ট ভিত্তিক ক্ষয়ক্ষতির পরিমাণটা কত সেটা ঠিক করার জন্য গত 4-5 দিন আগে আমাদের মিটিং ছিল আমাদের বিভিন্ন দপ্তরের সেক্রেটারিগণ প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদেরকে যেটা দেখিয়েছে এটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 15,000 কোটি টাকা লস হয়েছে কিন্তু সচক্ষে না দেখলে সেটা বিচার করা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না যে ওই এক্সটেন্ট অফ ড্যামেজ কতটুকু যেটা আমরা কেউ বিচার করতে পারবো না আপনারা পিডব্লিউডি বলুন ডিডব্লিউএস বলুন ফিশারি বলুন এগ্রিকালচার বলুন এআরডিডি বলুন প্রতিটা ক্ষেত্রে যা লসের পরিমাণ মাননীয় মৎস্যমন্ত্রী থেকে আমি তথ্যটা নিলাম আমাদের এক ফিশারি দপ্তরে 1347 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাদের 1,30,832 জন ফিশ ফার্মার তাদের ক্ষতি হয়েছে কারণ আমি জানি আমাদের রাজ্য ছোট রাজ্য ল্যান্ড হোল্ডিং ক্যাপাসিটিও আমাদের কম যারা কৃষক তারাই একটা ফিশ ফার্মার কমন হয়ে যায় কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত এলআইডি এগ্রিকালচার এআরডিডি বা ফিশারির সঙ্গে তারা যুক্ত তো আমাদের রাজ্যে 1,30,832 জন ফিশারি ফার্মার তারা সেখানে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে ক্ষতির পরিমাণ সেটা প্রায় 1347 কোটি টাকা
এআরডিতে প্রায় 17,000 গবাদি পশু, গরু, ছাগল, এই সমস্ত ধরনের 17,000 গবাদি পশু সেখানে মিসিং বা তাদের পাওয়া যাচ্ছে না বা নষ্ট হয়েছে, যার পরিমাণ প্রায় 70-80 কোটি টাকার কাছে। তেমন এগ্রিকালচার দপ্তরে মাননীয় কৃষিমন্ত্রী এখানে প্রায় 2,500 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। হর্টিকালচার দপ্তরে 700 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। পিডব্লিউডি আমাদের যে রাজ্যের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, পিএনজিএসওয়াই প্রত্যেকটি রোড আজকে সেখানে বন্যার পরে যে ক্ষত চিহ্নটা, সেই ক্ষত চিহ্নটাই বহন করছে। আবার সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাদের 3 বছর 4 বছর সময় লেগে যাবে। ডিডব্লিউএস জল জীবন মিশনের যে ডিপ টিউবওয়েল, পাম্প হাউস, আইআইটিগুলো তৈরি হয়েছে, সেইগুলো ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। পাওয়ার ডিপার্টমেন্ট আপনারাই বলেছেন যে ট্রান্সফরমার, ইলেকট্রিক পোল, ওয়্যার এগুলো বন্যার জলে সেখানে মাটিতে পড়ে রয়েছে। টোটাল যে কিউমিলিটি আমরা যদি করি তবে সেটা প্রচুর টাকা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করেছেন এবং আগামী দিনে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা বৃদ্ধি পাচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার খাদ্য দপ্তর আমরা কেন্দ্রীয় সরকারের একটি প্রস্তাব পাঠিয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন যে জয়েন্ট সেক্রেটারির নেতৃত্বে 5-6 জনের একটা টিম ত্রিপুরা রাজ্য ভিজিট করে গেছে এবং তারা নিজে থেকে বিভিন্ন জায়গায় তারা গেছে। এমন নয় যে রাজ্য সরকার থেকে লিয়াসন অফিসার হিসেবে কাউকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। তারা নিজে থেকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো পরিদর্শন করেছে এবং মানুষের সঙ্গে কথা বলেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছে, তারা গিয়ে নিজেদের রিপোর্ট পেশ করেছে। আমাদের বিশ্বাস কেন্দ্রীয় সরকার থেকে আমাদের প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক, প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন এবং কেন্দ্রীয় সরকার থেকে আগামী দিনে রাজ্য সরকারকে এই বিপর্যয় মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর জন্য সম্পূর্ণভাবে সহযোগিতা করা হবে। আমি আবার ধন্যবাদ জানাবো বিরোধী দলনেতাকে, মাননীয় সদস্য সুদীপবাবুকে এবং প্রত্যেক বিরোধী সদস্যরা যারা ডিসকাশনে পার্টিসিপেট করেছেন। খুব কনস্ট্রাকটিভ, গঠনমূলক আলোচনা হয়েছে এবং এই একটা বিষয় যেটা বিষয় ডিবেটের কোনো বিষয়, আর্গুমেন্টের কোনো বিষয়। ন্যাচারাল ক্যালামিটি, প্রকৃতি কখন কি রূপ দেখাবে আমরা কেউ জানি না। বলতে পারি যে আইএমডি থেকে কোনো কিছু ছিল না, বাইরে থেকে যদি আমাদের ইনফরমেশন থাকতো আমরা কি করতে পারতাম, যে পরিস্থিতি ধারণ করেছে। এখানে মেয়র সাহেব আছেন, মাননীয় বিধায়ক, ওনারও বলার কথা ছিল কিন্তু শর্টেজ অফ টাইম উনি বলেননি। আমরা আগে দেখতাম রাজ্য সরকার, আজকে আমরা আছি, বিগত দিনে বাফর ছিল। আজ থেকে 5 বছর 6 বছর আগে 2 ঘন্টা বৃষ্টি হলে আগরতলা শহর ডুবে যেত এবং 2 দিন 3 দিন 4 দিন শকুন্তলা রোড, আমাদের রবীন্দ্র ভবন প্রাঙ্গণ, জগন্নাথ বাড়ি রোড, কামানচমুনি, এগুলো জল লেগে থাকতো। বনমালীপুর ইনআন্ডেটেড হয়ে যেত, মানে ভাসিয়ে নিয়ে যেত, মানুষের বাড়িতে জল ঢুকে যেত, কুমোর জল থাকতো। আগরতলা শহর স্মার্ট সিটির ওদিকে আমাদের বৃষ্টি হচ্ছে, হেভি রেইন হচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টা বৃষ্টি জল প্রায় 24 তারিখ পর্যন্ত সারা রাজ্যে অতি বৃষ্টির ফলে যে বন্যা সংঘটিত হয়েছে এবং বন্যার সময় বিশেষ করে অমরপুর, নদী জেলা এবং দক্ষিণ জেলা সহ শিবাইগুলা, সোনামুড়া সব থেকে ত্রিপুরা রাজ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা অনেক বন্যা দেখেছি ছোটবেলা থেকেই এবং মাননীয় মহিলা নেতাও বলছিলেন ওনারা যখন ছোট ছিলেন যে বন্যা দেখেছে, তার থেকে বর্তমান যে বন্যা তার রূপ, প্রকৃতির রূপ অনেক ভয়াবহ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। এবং এবারে একটা বিধানসভায় একটা বিষয় যেটা নিয়ে আলোচনা চলছে যে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী বেঞ্চ প্রত্যেকে একবারকে 100 কিভাবে রাজ্যকে তার থেকে এই গ্রেভ সিচুয়েশন থেকে বের করা যায় এবং পুনরায় আমাদের রাজ্যের যে প্রগতি বা উন্নতি সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে প্রস্তাব রেখেছে এবং অত্যন্ত গঠনমূলক আলোচনা মাননীয় বিরোধী দল থেকে শুরু করে কংগ্রেস দলের বিধায়ক
পারবো বা এগিয়ে যাব। আমরা বন্যা দেখি, গুজরাটেও বন্যা চলছে আমরা দেখেছি, কেরালাতে ল্যান্ডস্লাইডে ওয়েনা দেখেছি, কি ঘটনা ঘটেছে আমরা দেখেছি, আমরা চেন্নাইতেও দেখেছি, এবং বিভিন্ন সময় প্রকৃতির কারণে সুনামি বলুন, আমাদের রাজ্যের আয়লা বলুন, প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি। এবং তার পরবর্তী সময়ে যে বিপর্যয়, পরবর্তী সময়ে প্রশাসনের তৎপরতার ফলে কিভাবে মানুষকে আবার সংঘবদ্ধ করে সামনের দিকে আমাদের চলতে হবে, তার থেকে আমরা শিক্ষা নিয়েছি। মাননীয় চেয়ারপারসন মহোদয়, 19 তারিখ থেকে যে বন্যা শুরু হয়েছে ত্রিপুরা এবং বৃষ্টিপাতের যে পরিমাণ, সেটা রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আমি আমার বক্তব্যের শুরুতে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য প্রশাসনের এন্টায়ার টিম, এটা প্রশাসনের উচ্চ স্তরের আধিকারিক থেকে শুরু করে একদম নিচু স্তর পর্যন্ত যারা এই বন্যায় কবলিত মানুষকে উদ্ধারের কাজে যুক্ত করেছে এবং সারা রাজ্যকে বা এই বন্যা পরিস্থিতিতে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তার সামগ্রী সেখানে বিতরণ করেছে। আমি প্রত্যেক আধিকারিককে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং ধন্যবাদ জ্ঞাপন করব বিরোধী দলের বন্ধুদেরকে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা বন্যার চলাকালীন অবস্থায় বা পরবর্তী সময় মানুষের পাশে দাঁড়ানোর সেখানে চেষ্টা করেছে। দক্ষিণ জেলায় আমাদের সর্বাপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে বগাতে, 375.8 mm। আমাদের বেলোনিয়াতে যা রেকর্ড আমাদের কাছে আছে 324.4 mm, যা হাইয়েস্ট। আমাদের গোমতী জেলা অমরপুর 307 mm এবং সব থেকে বৃষ্টিপাত যেটা হয়েছে অ্যাক্রস দ্য স্টেট সেটা হচ্ছে বগাপাতে 493.6 mm। তো স্বাভাবিকভাবে ধারণা করা যায় যে ক্ষয়ক্ষতির পরিমাণটা দক্ষিণ জেলা বেশি এবং গোমতী জেলায় বেশি। মাননীয় চেয়ারপারসন মহোদয়, আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে যে আজকে মাননীয় মন্ত্রী সাহেব বললেন যে আরো একজনের মৃত্যু ঘটেছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে যাদের মৃত্যু ঘটেছে সেই পরিবারকে 2 লক্ষ টাকা করে প্রদান করা হবে এবং অ্যাডভান্স পেমেন্ট ডিজাস্টারের এগেইনস্টে 40 কোটি টাকা উনি আমাদের প্রদান করেছেন। শুধু তাই নয়, আমাদের মধ্যপ্রদেশ মাননীয় মুখ্যমন্ত্রী 20 কোটি টাকা, উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী 10 কোটি টাকা, ছত্তিশগড়ের মাননীয় মুখ্যমন্ত্রী 15 crore, আমাদের পার্শ্ববর্তী আসাম এবং অরুণাচলের মুখ্যমন্ত্রী 5 কোটি টাকা করে আমাদের রিলিফ ফান্ডে মুখ্যমন্ত্রী প্রদান করেছেন, যাতে করে আমরা ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে এই ক্রাইসিস থেকে রাজ্যটাকে বের করে আনতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। তার বাইরে অসংখ্য যারা আমাদের রাজ্যকে ভালোবাসে, বিভিন্ন এনজিও, বিভিন্ন ক্লাব, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়াল যারা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দান করে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, রাজ্য সরকারের তরফ থেকেও আমি ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বিশ্বাস যে আগামী দিন শাসক দল এবং বিরোধী দল, যেহেতু উই অল আর সামঞ্জস্য আছে, আমাদের এই রাজ্যেই থাকতে হবে, আমাদের রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেভাবে পরামর্শ যুক্তি দিয়ে তারা সরকারকে সাহায্য করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তাতেও তারা উপস্থিত হয়ে তাদের পরামর্শ প্রদান করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সেদিকে কাজ করবেন এবং উনি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। বন্যার সময় আমাদের প্রশাসন থেকে খাদ্য দপ্তরকে দায়িত্ব প্রদান করা হয়েছিল যে যাতে দক্ষিণ জেলা, গোমতী জেলা, সিপাহীজলা প্রত্যেকটি জায়গায় মানুষকে খাদ্য প্রদান করার জন্য এবং
ফিল্ড লেভেলে, এসডিএম, ডিএম লেভেলে রিকোয়ারমেন্ট যে সবটা ধোয়া পাঠাতে হবে। কারণ ওয়াটার লগিং চতুর্দিকে ছিল এবং মানুষ কোথাও যাওয়ার ক্ষমতা ছিল না। রাজ্য সরকার আমাদের খাদ্য দপ্তর থেকে অবগতির জন্য আমি জানাচ্ছি, যেহেতু দপ্তর আমার কাছে রয়েছে, টোটাল 40,073টা ড্রাই ফ্রুটসের প্যাকেট সেখানে প্রদান করা হয়েছে। দুটো ভাবে এনডিআরএফ এর টিম এসছে এবং আমাদের এয়ারফোর্সের যে হেলিকপ্টার তা থেকে এয়ারপোর্টিং করা হয়েছে এবং বাই রোডে গাড়ির মাধ্যমে সেখানে পাঠানো হয়েছে। এই যে 40,073 ফুড প্যাকেট, তার বাইরে আরো এডিশনাল 4,500 ফুড প্যাকেট প্রদান করা হয়েছে এই বন্যা ত্রাণ সামগ্রী হিসেবে। আমাদের বিশেষ করে অমরপুর এখানে মাননীয় অর্থমন্ত্রী ছিলেন, উনি গোমতী ডিস্ট্রিক্ট দেখেছিলেন, স্পেশাল ডিএম নিয়োগ করা হয়েছিল গোমতীতে, এসডিএম, বিডিও, আমাদের বিধায়ক রঞ্জিত বাবু এখানে আছেন। প্রত্যেকে মিলে একটা কোহেসিভ টিম হিসাবে মানুষের পাশে থেকে সেখানে কাজ করেছে এবং যতক্ষণ প্রয়োজনীয়তা ছিল সেই ত্রাণ সামগ্রী, ফুড আইটেমস, ততক্ষণ আমাদের দপ্তর থেকে সেটা প্রদান করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন আমাদেরকে কথা বলে যে কন্টিনিউটি থাকতে হবে এবং যতক্ষণ প্রয়োজনীয়তা আছে সেটা মাথায় রাখতে হবে। কারণ আমাদের টোটাল যে রিলিফ ক্যাম্প প্রাথমিকভাবে 821টা ওপেন করা হয়েছে, 821 রিলিফ ক্যাম্পস, এবং তাতে প্রায় 1.5 লাখ পিপল তার মধ্যে শেল্টার দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন আসতে পারে যে 1,05,000 মানুষ যদি শেল্টার হাউসে থাকে, রিলিফ ক্যাম্পে থাকে, তবে 40,000 বা 45,000 ফুড প্যাকেট দিয়ে কি করে সাফিসিয়েন্ট হবে? এটা প্রাথমিকভাবে দেওয়া হয়েছে। তার বাইরে লোকাল ডিএম, এসডিএম থেকে সেখানে প্রকিউর করে অন্য জায়গা থেকে এনে তাদেরকে খাবার প্রদান করা হয়েছে এবং এখন রেশন শপের মাধ্যমে যে সাপ্লাই, সেই সাপ্লাই সেখানে কন্টিনিউ হয়েছে। আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি মাননীয় চেয়ারপারসন মহোদয়, বন্যার খবরে আমাদের টোটাল 2,057টা রেশন শপ রয়েছে। অনেক এমন রেশন শপ রয়েছে যেখানে জল থেকে চালের বস্তা, বিভিন্ন সামগ্রী সেখানে ক্ষতি হয়েছে, প্রবল ক্ষতি হয়েছে। দপ্তর থেকে সেটা সার্ভে করা হচ্ছে, ডাইরেক্টর লেভেলে সেটা মিটিং হয়েছে এবং খুব শীঘ্রই সেই রিপোর্ট আসবে যে কতটা রেশন শপে কত টাকার পরিমাণ সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে আমরা এনশিওর করছি যে আগামী দিনে রেশন শপের মাধ্যমে কোনো ধরনের ফুড সাপ্লাই কোনো ডিসরাপশন আসবে না বা কোনো ধরনের ইরেগুলারিটি সেখানে থাকবে না। কন্টিনিউটি আমরা বজায় রাখবো, কারণ আমরা বুঝতে পারি দ্য গ্রেভিটি অফ দ্য সিচুয়েশন এবং বর্তমানে দুর্গাপুজোর সময় সামনে মানুষ তার সর্বস্ব কিছু হারিয়েছে। আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কিভাবে মানুষকে সেই সার্ভিস বা রিলিফ দেওয়া যায় সেই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। মাননীয় লেবার ডিপার্টমেন্টের মন্ত্রী আছেন, এখন পর্যন্ত আমাদের মাননীয় বিরোধী দলের বন্ধুরাও জানবে, টোটাল নির্মাণ শ্রমিক 4,000 টাকা করে 42,981 জনকে প্রদান করা হচ্ছে at the rate 4,000। তাতে ইনভলভমেন্ট হচ্ছে 17,19,24,000 টাকা, অর্থাৎ 17,19,00,000 টাকার উপর ডিসবার্সমেন্ট শুরু হয়ে গেছে, অ্যাকাউন্টে যাচ্ছে ডাইরেক্ট লেবার ডিপার্টমেন্ট থেকে। আমাদের রাজ্যে 42,981 জন নির্মাণ শ্রমিককে 4,000 টাকা করে প্রদান করা হচ্ছে। যদিও সে টাকা নগণ্য হতে পারে, প্রশ্ন আসতে পারে যে যারা সর্বোচ্চ হারিয়েছে 4,000 টাকা দিয়ে তাদের কি হবে? দিস ইজ এ গুড জেস্টার অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, লেবার ডিপার্টমেন্ট। ওই আনন্দ আমাদের নির্মাণ শ্রমিক তাদের এবং আগামী দিনে আমাদের কেন ডিক্লেয়ার করছেন আমি বলবো না। যে দেশটা আমি তো মনে করো এক্সপার্ট না আইটিতে, উনি বলেছেন যে জাতি বিধর্মী জিহাদিদের শোনা একটু শুনতে হয়েছে 2 মিনিট, যে জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে তারা আরাধ্য দেবতার মন্দিরও মুক্তি বাঁচাতে পারে না, যারা নিজের ধর্মের চরম অপমান দেখেও প্রতিবাদ করতে এগিয়ে আসে না, তারা আবার
কিসের ধর্ম কিসের পূজা পাঠ? রিপ্লাই সিপিএম পার্টি। জিআরডি শব্দটা শুনেছেন? সিপিএম পার্টি রাজ্য বিবৃতি, রাজ্য সম্পাদক মন্ডলের বিবৃতি, মন্ত্রীপরিষদ বিবৃতি। ধর্মীয় সংখ্যালঘু জিআরডি ধর্মীয় সংখ্যালঘু বিরুদ্ধে উস্কানিমূলক বিভ্রান্ত কি লাইনে যাচ্ছে দেখুন। জিআরডি আপনারা বলছে সংখ্যালঘু মুসলিম ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানিমূলক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা উৎসাহিত হবে, মানে দাঙ্গা লাগিয়ে দেওয়া হবে। এটা শুধু বাবার বেশি না, গুগলে গিয়ে উইকিপিডিয়া ওয়েবসাইটে যান, জিহাদের আপনি অর্থ পেয়ে যাবেন। গুগলে গিয়ে সার্চ করে পাবেন, আমরা এখন দেখতে পাবেন। দেখেন একটু, আমি এটা মানে কি খারাপ করছে দেখে তো আমি বলতে পারছি না কোন জায়গাটা খারাপ। ইসলাম ধর্মে জিহাদ শব্দটি ব্যাপক অর্থ বহন করে। সম্পূর্ণ সমাজের সমগ্র মানব জাতির সমাজ ব্যবস্থা আমূল পরিবর্তন সাধন করে ইসলামের নিজস্ব মতাদর্শ অনুসারে নতুন করে ঢেলে সাধারণ লক্ষ্যে চেষ্টা সংগ্রাম ও চূড়ান্ত শক্তি প্রয়োগের নাম হল জিহাদ। এটা একটা অর্থ। আরেকটা অর্থ এটা শুরু, আবার তরবারি সমশক্তি ব্যবহার করে অনইসলামিক মানে ইসলাম ধর্ম ছাড়া বৌদ্ধ খ্রিস্টান হিন্দু জাত ব্যবহার করে অনিসলামিক সমাজ ব্যবস্থা নির্মূল করে নতুন সুবিচারমূলক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা জিহাদের আখ্যা দিয়ে এই পথে মেধা অর্থ সম্পদ শারীরিক শক্তি সামর্থ্য নিয়োগ করা জিহাদ। এই জিহাদের বিরুদ্ধে উনি বলছেন। আসুন এবার আপনি বলছেন স্বামীজি কি বলেছে? সমাজ অবরোধের কারণে খারাপ হয়, হয় শুধু ভালো মানুষের নিরাপত্তার কারণেও খারাপ হয়। এটা উনি বলছে ভালো মানুষ সুচ্ছা হও। Against the jihad. What is the meaning of jihad you see? দেখুন আমি তো আমি প্রিন্ট আউট করে দিয়েছি, প্রিন্ট আউট। জিহাদের অর্থ আমরা সুবিধা ব্যাখ্যা করবেন। জিহাদ মানে সংখ্যালঘু মুসলিম কেন চাচ্ছেন? কোরআন এবং এটা কি কোরআন আল কোরআনে অলরেডি মেনশন আছে। জি জি বলছেন এখানে অনিসলামিক অর্থাৎ বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যা আছে সমস্ত ব্যবস্থা নির্মূল করল নতুন সুবিচারমূলক ইসলামী সমাজ। এটা বিভাগ করে না এবং শেষ আমি জানি ও স্বামীজির আদর্শ বিপরীত। এই জন্য প্রায় সময় স্বামীজিকে কোট করে কেন বলে না উনি বলেন সুচার হও। জিহাদি নট মুসলমান, নট সংখ্যালঘু মুসলিম, নট আদার্স। Yes, it is. আপনি অঞ্চল বলে গেছেন সংখ্যালঘু কেন বলেন আপনি? সুবিধাবাদী আপনি